নমস্কার সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই বিজ্ঞান ও প্রযুক্তি অনুষ্ঠানে। আজকের আমাদের আলোচনার মূল বিষয় থার্মোডাইনামিক্স। আর এই বিষয়ে আলোচনা করতে আজকে আমার সঙ্গে ডিডি ত্রিপুরা স্টুডিওতে উপস্থিত রয়েছেন এনআইটি আগরতলার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর রাজশেখর পানোয়া মহাশয়। আপনাকে স্বাগত জানাই। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে থার্মোডাইনামিক্স। তাই প্রথমেই আপনার কাছ থেকে এই বিষয়টা সম্পর্কে খানিকটা জানতে চাইছি। থার্মোডাইনামিক্স একটা বড় সাবজেক্ট। এই সাবজেক্ট আমাদের বাস্তব জীবনে প্রত্যেকটা মুহূর্তে আমরা এই সাবজেক্টের দ্বারা প্রভাবিত হই, কিন্তু সেটা আমরা বুঝতে পারি না। যদি আমি অ্যানালাইসিস করি, এই সাবজেক্টের দুটো ওয়ার্ড আছে, থার্মোডাইনামিক্স। থার্ম মিন্স হিট, তাপ। ডাইনামিক্স মিন্স মোশন। যখন তাপটা মোশনে থাকবে, গতিতে থাকবে, তখন তাকে আমরা বলবো থার্মোডাইনামিক্স। এটাই হচ্ছে আমাদের থার্মোডাইনামিক্স। এই যে আপনি থার্মোডাইনামিক্সের কথা বললেন, আবার আমরা অনেক সময় থার্মাল ইঞ্জিনিয়ারিং এর কথাও শুনে থাকি। তো বিষয়টা কি এক নাকি একটু ভিন্ন রয়েছে? অ্যাকচুয়ালি থার্মোডাইনামিক্স একটা বড় বিষয়, খুবই বড় বিষয়। ইট ইজ পার্ট অফ ফিজিক্স, এটা কেমিস্ট্রিরও পার্ট, আর এদের অ্যাপ্লিকেশান হচ্ছে থার্মাল ইঞ্জিনিয়ারিং। থার্মোডাইনামিক্স একটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশান হচ্ছে থার্মাল ইঞ্জিনিয়ারিং, এর বেশি কিছুই নয়। আচ্ছা, তো এটা সম্পূর্ণভাবেই ডিপেন্ড করছে থার্মোডাইনামিক্সের উপরেই, সমস্ত লর উপরে ডিপেন্ড করে থার্মাল ইঞ্জিনিয়ারিংটা তৈরি করা হয়েছে। আচ্ছা, এই যে থার্মাল পাওয়ার ইঞ্জিনিয়ারিং এর কথা আপনি বললেন, আমরা তো প্রতি বছর এই জুলাই মাসের 24 তারিখ এই দিবসটি পালন করে থাকি ন্যাশনাল থার্মাল ইঞ্জিনিয়ারিং ডে হিসেবে। আসলে এই দিবসটির গুরুত্বটা কোথায়, কেন আমরা পালন করব বা করছি? অ্যাকচুয়ালি এটা পালন করার একটা মূল বিষয় হচ্ছে যে আমরা যে থার্মোডাইনামিক্স বা হিট থার্মাল যেটা আমরা বলছি আর কি, এই থার্মাল সম্বন্ধে মানুষের সচেতনতা বাড়ানোর একটা প্রয়াস, যে এটা জিনিসটা কী জিনিস প্রত্যেকের একটা জানা দরকার আছে আমাদের, এবং কিভাবে আমরা প্রত্যেক বাস্তব লাইফে, প্রত্যেক বাস্তব জীবনে এটাতে আমরা প্রভাবিত হই, সেটাকে একটা মানুষের একটা সচেতনতা বাড়ানোর জন্যই একটা স্পেশাল দিন রাখা হয়েছে। আর এই দিনের স্পেশালিটি হচ্ছে এটা 24 জুলাই কেন রাখা হয়েছে, তার কারণটা হচ্ছে একটা, এটা রাখা হয়েছিল এএসটি সলিউশন, এসটিএস সলিউশন সরি। তো ওনারা রেখেছেন এটা এইভাবে, অ্যাডভান্স থার্মাল সলিউশন। তো ওনারা এইভাবে রেখেছেন যে 24 জুলাই ইজ দ্য রেকর্ডেড হটেস্ট ডে অফ দ্য ওয়ার্ল্ড, হটেস্ট ডে অফ দ্য ওয়ার্ল্ড। তো এটা থেকেই আইডিয়া একটা এসছে, এই দিনটাকে আমরা বেছে নিতে পারি যে দিনে আমরা সবাই মিলে, এই যেহেতু হট ব্যাপারটা রয়েছে, একটা হিট নিয়ে একটা কিছু ব্যাপার রয়েছে, তো সেটা নিয়ে আমরা থার্মাল ইঞ্জিনিয়ারিং ডে হিসেবে সেলিব্রেট করতে পারি। এটাই আমাদের মেন উদ্দেশ্য, তাতে আমার সচেতনতাও বাড়বে। তো একটা পার্টিকুলার ডে হিসেবে ওই ডেটটাকে ধরেই আমরা এটাকে মুভ করছি আর কি প্রত্যেক বছর। কিছুক্ষণ আগে আপনি প্রভাবের কথা বললেন, থার্মোডাইনামিক্স তার সঙ্গে হিউম্যান লাইফ কতটুকু প্রভাবিত করতে পারে বলে আপনার মনে হয় বিজ্ঞানের ভাষায়? বিজ্ঞানের ভাষায় পুরোটাই তো এরকমই, পুরোটাই হচ্ছে থার্মাল ইঞ্জিনিয়ারিং যেটা বলছেন বা থার্মোডাইনামিক্স যেটা বলছেন তার উপরেই। দেখেন, আজকের এই যে জিওগ্রাফিক্যাল লোকেশন অনুযায়ী আপনি দেখতে পাবেন, আজকের একটা দেশ, আমাদের দেশের, আমি ইন্ডিয়ারই কথাই বলছি, বিভিন্ন পার্টিকুলার জায়গাতে আমি কথা বলি। যেমন আমি নর্থ ইস্টে যদি দেখি, নর্থ ইস্টের মানুষের একরকম তার খাদ্যাভ্যাস, তার হাইট, তার গায়ের রং। সাউথ ইন্ডিয়ার একটা মানুষের তার খাদ্যাভ্যাস, তার গায়ের রং সব কিছু প্রভাবিত করে কিন্তু এই থার্মাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর, যেটা হচ্ছে মেন সোর্স ইজ সান, সূর্য হচ্ছে মেন সোর্স। তো তার মানুষ বাস্তব জীবনে সে কীভাবে প্রভাবিত হবে, কীভাবে কী করবে। আজকের আমাদের সব কিছুই ফ্রম দ্য মর্নিং টু বেড টাইম, আমরা প্রত্যেকটা মুহূর্তেই আমরা হিট নিয়ে আমরা কথা বলি, আমরা বুঝতে পারি এটা হিট দিয়ে এটা হচ্ছে, যেমন আমরা বেঁচে আছি। আজকের আমরা যখন আমরা থার্মোডাইনামিক্সের কথা বলবো, একটা পয়েন্ট আছে যাকে বলে ডেড স্টেট। ডেড স্টেট মানে সেই স্টেটটা হচ্ছে ডেড স্টেট বলা হবে, যেখানে তিনটে ইকুইলিব্রিয়াম এক্সিস্ট করবে। তিনটে ইকুইলিব্রিয়াম, সেগুলো কি আমরা ডিসকাস করে নিই। একটা হচ্ছে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম অ্যান্ড থার্মাল ইকুইলিব্রিয়াম। যদি কোনো সিস্টেম এই তিনটে ইকুইলিব্রিয়ামে যদি আমরা এক্সিস্ট করে, তখন তো আমরা বলবো ডেড স্টেট। আদারওয়াইজ তার আগে আমরা কখনো এটাকে বলবো না যেটা ডেড স্টেট, যদি একটা ইকুইলিব্রিয়াম যদি ফেলিওর হয়। কিন্তু থার্মাল ইকুইলিব্রিয়াম হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আজকে যদি আমাদের বডি টেম্পারেচার গোজ টু অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, তখন কিন্তু আমাদের বডিটা, আমাদের একটা সিস্টেম, এই সিস্টেমটা আর কাজ করতে পারবে না।
তো আমরা এটাই বুঝতে পারি যে হিটটা আমাদের কত বড় প্রয়োজন। এবং আমরা যদি একটু আলোচনা করি যে হিটটা কোথা থেকে আসছে আমাদের, তো আমরা দেখব যে আমাদের যে খাবার আমরা খাওয়া দাওয়া করে থাকি সেগুলো হচ্ছে একটা সরল খাবারে পরিণত হয়, আলটিমেটলি গ্লুকোজ ফ্রুক্টোজ তৈরি হয়। এগুলো কিন্তু আমরা ডাইরেক্টলি আমরা আমাদের একটা মিডিয়া আছে ব্লাড, সেই ব্লাড কিন্তু প্রত্যেকটা সেলে চলে যাচ্ছে, প্রত্যেকটা সেলে গিয়ে সেগুলো পৌঁছে দিচ্ছে। সেলের মধ্যে একটা কণা আছে যার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া, তাকে বলা হয় এনার্জি হাউস, কোষের শক্তিঘর। শক্তিঘর। সেখানে এই খাবারটা কিন্তু এনার্জিটা তৈরি করছে, যে এনার্জি দিয়ে আমি আপনার সঙ্গে কথা বলছি, আপনি হাঁটছেন, কথা বলছেন, এক জায়গাতে অন্য জায়গায় মুভ করছেন, এটাই হচ্ছে শক্তি, এটাই হচ্ছে হিট। এটা কিন্তু হিট ছাড়া আর কিছুই নয়। এই যে শক্তি ঘর, এর কি শক্তি? এটা হচ্ছে হিট শক্তি। আচ্ছা, এইটাই হচ্ছে, এটা আমরা কখনো ফিল করি না, কিন্তু সব অটোমেটিক ঘটে যায় বলে আমাদের কোনো ফিল করি না আর কি। কিন্তু প্রত্যেক মুহূর্তে যদি আমরা ভাবি, তো এটা এর থেকে আর বড় জিনিস কিছু হতে পারে বলে আমার তো মনে হয় না। আচ্ছা। তো এটাই হচ্ছে ব্যাপার। এই যে নানান ধরনের বৈশিষ্ট্যের কথা আপনি বললেন, হ্যাঁ। থার্মোডাইনামিক্সের কি বিশেষ কোনো বৈশিষ্ট্য রয়েছে? হ্যাঁ, থার্মোডাইনামিক্স সমস্ত থার্মোডাইনামিক্সটা আমরা সাধারণত 4টে ল দিয়ে ডিফাইন করে থাকি, ঠিক আছে? একটা হচ্ছে জিরোথ ল, একটা হচ্ছে ফার্স্ট ল, একটা হচ্ছে সেকেন্ড ল, একটা হচ্ছে থার্ড ল। এই সবগুলো নিয়েই আমাদের থার্মোডাইনামিক্স, এই 4টে ল আছে আমাদের। তো আমি যদি ডিসকাস করি, প্রথমে আমি জিরোথ লটা একটু ডিসকাস করে নিচ্ছি। এটা খুবই একটা সিম্পল ব্যাপার, যেটা আমরা প্রত্যেকেই জানি। যদি কোনো একটা বডি, একটা সিস্টেম, একটা বডি বলতে পারি আমরা, আর একটা বডির সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়াম থাকবে। থার্মাল ইকুইলিব্রিয়ামটা কি? যেখানে থার্মোডাইনামিক্স প্রপার্টিগুলো চেঞ্জ হবে না। এবারে কোশ্চেন হচ্ছে থার্মোডাইনামিক্স প্রপার্টিগুলো কী কী? থার্মোডাইনামিক্সের মোট 3টে প্রপার্টি আছে, নিজস্ব প্রপার্টি 3টে আছে। সেটা হচ্ছে প্রেসার, টেম্পারেচার এবং ভলিউম। যখন দুটো বডি এই 3টে থার্মোডাইনামিক্স প্রপার্টির সঙ্গে ইকুইলিব্রিয়ামে থাকবে, তখন তো আমরা বলবো এই দুটো বডির সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়াম আছে। ধরুন এ একটা বডি আর বি বডি, থার্মাল ইকুইলিব্রিয়াম আছে। যদি দেখি থার্ড একটা বডি সি, সেও এর সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, তখন আমরা বলতে পারি বি এবং সি থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। মানে তাপীয় ভারসাম্য বজায় রাখছে। তাপীয় ভারসাম্য বজায় রাখছে। একটা জিনিস আমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবো, আমরা সাধারণত বলি তাপীয় ভারসাম্য বজায় রাখছে মানে কি অনলি টেম্পারেচার সাস্টেন করছে, সেম টেম্পারেচার সাস্টেন, কিন্তু তা নয়। 3টে প্রপার্টি, বেসিক প্রপার্টি, এগুলো বেসিক প্রপার্টি আমরা বলে থাকি, প্রেসার, টেম্পারেচার এবং ভলিউম, এই 3টে কোএক্সিস্ট করছে একসঙ্গে, তাকেই বলা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম, থার্মাল ইকুইলিব্রিয়াম, অর ইট ইজ সেড টু বি জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, এটাকে বলা হয়ে থাকে। আচ্ছা, তারপর থেকে কি আবার ফার্স্ট ল চলে এলো? ফার্স্ট ল তো এলোই। ফার্স্ট ল যখন এলো তখন আমরা এইভাবে আসতে শুরু করলো, যখন দেখা যাচ্ছে একটা বডি, আপনি যদি যখন কোন একটা বল আপনি উপর থেকে ছেড়ে দিলেন, আস্তে থেকে নিচে পড়ছে, উপরে যখন ছাড়ছেন সে তখন কোনো ভেলোসিটি ছিল না, যখন সে নিচের দিকে নামছে আস্তে আস্তে ভেলোসিটি বেড়ে যাচ্ছে। তো এই যে ভেলোসিটি, একটা কাইনেটিক এনার্জি। যখন কোনো কিছু ভেলোসিটি ছিল না তখন তার পোটেনশিয়াল এনার্জি ছিল হাই, যখন আস্তে আস্তে সে নিচের দিকে নামছে তখন পোটেনশিয়াল এনার্জিটা আস্তে আস্তে কমে যাচ্ছে, কাইনেটিক এনার্জিটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তার মানে কাইনেটিক এনার্জিটা পাচ্ছে কোথা থেকে? নিশ্চয়ই অ্যাট দ্য কস্ট অফ পোটেনশিয়াল এনার্জি। এই যে ব্যাপারটা আসছে, তাহলে বোঝা যাচ্ছে একটা এনার্জি কনস্ট্যান্ট, এনার্জি কখনো পরিবর্তন হচ্ছে না। আবার এনার্জি শুধু আমরা ভাববো না শুধু হিট এনার্জি, ওয়ার্ক ইজ একটা অলসো ওয়ান টাইপ অফ এনার্জি, ঠিক আছে, যেটা কিন্তু থার্মোডাইনামিক্সকে খুব খুব বেশিভাবে প্রভাবিত করে। ওয়ার্ক সেটা হচ্ছে কি, এই যে আমরা মুভ করছি, পোটেনশিয়াল এনার্জি কনভার্টেড টু কাইনেটিক এনার্জি, এই যে ঘটনাগুলো ঘটছে তার সঙ্গে দেখবেন ওয়ার্কটাও ইনভলভ আছে। যখন মুভ করছে, মুভ করা মানে কি, এটা একটা ওয়ার্ক করছে, সেই ওয়ার্কটাও কিন্তু রিলেটেড। এটাই আসছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, কনজারভেশন অফ এনার্জি। সেটাকে একটা ইকুয়েশন দিয়ে ভালো করে বোঝানো হয়েছে। কিউ হচ্ছে আমরা ডিনোট করি হিটকে, তাপকে। তাপ ইকুয়াল টু সমান ইন্টারনাল এনার্জি প্লাস ওয়ার্ক। আমি যদি কোনো সিস্টেমের মধ্যে কোনো হিট দিই, কোনো সিস্টেম, একটা সিস্টেম, তার ইন্টারনাল এনার্জি বাড়বে এবং পার্ট অফ দিস হিট উইল ইনক্রিজ দ্য ইন্টারনাল এনার্জি, বাড়িয়ে দেবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট কিছু পরিমাণ কাজ করতে পারে। আচ্ছা, আর যদি পুরো হিটটা যদি ইন্টারনাল এনার্জি করে তাহলে আমরা কাজ পাবো না। আর যদি এই পুরো হিটটার কিছু অংশ ইন্টারনাল এনার্জি বাড়িয়ে দেয়, তাহলে রেস্ট অফ দ্য হিট কিছু কাজ করবে।
তার মানে কি হিট এবং ওয়ার্ক এবং ইন্টারনাল এনার্জি রিলেটেড। এটাই কিন্তু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বলছে, ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। যদিও আমরা ডিটাকে আমরা ডিডব্লিউ ডাইরেক্টলি বলতে পারি না, কারণ হচ্ছে ওয়ার্ক বা আমাদের হিট কখনো এটা থার্মোডাইনামিক্স প্রপার্টি বা বৈশিষ্ট্য নয়, কিন্তু এটা আমাদের থার্মোডাইনামিক্স স্টাডি করতে গেলে এটা আমাদের লাগবে। এটাই ফার্স্ট ল বলছে কনজারভেশন অফ এনার্জি। কনজারভেশন অফ এনার্জি একটা আমি যদি উদাহরণ দিয়ে থাকি আপনি বুঝতে পারবেন। আপনি ধরুন বেশ কিছুদিন না খেয়ে আছেন, আস্তে আস্তে আপনি দেখবেন দুর্বল হয়ে পড়ছেন, কাজ করতে পারছেন না। তার কারণ আমরা যে খাবারটা খেয়ে থাকি সেটা হচ্ছে ইন দ্য ফর্ম অফ হিট। আলটিমেটলি তো হিটে তৈরি করছে মাইটোকন্ড্রিয়া, করছে তো। তো সেটা যদি হিট না তৈরি করে, সেই হিটটা তৈরি করলে কী হবে, সাম পার্ট অফ হিট ইজ রিজার্ভড অ্যাজ ইন্টারনাল এনার্জি। আপনি 2 দিন খেলেন না, কাজ করতে পারলেন, 3 দিন খেলেন না, কাজ করতে পারলেন, কিন্তু 5 দিনের মাথায় আপনি কাজ করতে পারবেন না। কারণ এই যে ইন্টারনাল এনার্জি কিন্তু স্টোর ছিল, আপনি যে আগে খাচ্ছিলেন, আপনি যে রুটিন মাফিক যে আপনার লাঞ্চ ডিনার করছেন, কিছু পরিমাণ এই এনার্জি সঞ্চিত ছিল, এই 3 দিন ধরে না খেয়েও আপনি কাজ করতে পারলেন, এটাকে বলা আমরা ইন্টারনাল এনার্জি। এটা কিন্তু মাইটোকন্ড্রিয়া আপনাকে স্টোর করে রেখে দিচ্ছে শরীরের মধ্যে, বডির মধ্যে, ঠিক আছে। এবারে যখন ওটা শেষ হয়ে যাচ্ছে, মানে এই যে কাজ করার একটা প্রক্রিয়া কে দিচ্ছে, হিটটাই দিচ্ছে না। তো এটাকেই বলছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। এটা থেকেই কি আবার সেকেন্ড লটা চলে এলো নাকি? না, সেকেন্ড লটা এসছে অন্যভাবে। সেকেন্ড লটা যখন আমি ডিসকাস করব, দেখেন কিছু কিছু জিনিস আমি ফার্স্ট লতে আমরা আনসার পাই না। যেমন ধরুন স্পন্টানিয়াস প্রসেস, মানে আপনা থেকে ঘটবে। যেমন হিট এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে যখন টেম্পারেচার ডিফারেন্সটা থাকবে। যেখানে টেম্পারেচার হাই, স্পন্টানিয়াসলি হিট যেখানে লো টেম্পারেচার সেখানে চলে যাবে। কিন্তু কেন হিট লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচার আসবে না, সেই যুক্তি কখনো আমরা পাই না, কোথাও খুঁজে পাই না। কেন আসবে না? সবসময় হিট কেন হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারে যাবে? একটা হট কফি আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায় কেন? তার মানে নিশ্চয়ই সেই হিট ওখান থেকে বার হয়ে গিয়ে লো টেম্পারেচার দিকে চলে যাচ্ছে, যার জন্য আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে। কিন্তু কখনো হিট লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচার দিকে যায় না কেন? রিভার্স মুভমেন্ট হয় না কেন? এইসব আনসার আমরা কখনো ফার্স্ট ল থেকে পাই না। তখনই আমাদের সেকেন্ড ল চলে এলো। সেকেন্ড ল প্রথম এটা ডেভেলপ করেছিলেন কেলভিন, সায়েন্টিস্ট কেলভিন। তো সেকেন্ড লতে আমরা 2খানা স্টেটমেন্ট পেয়ে থাকি। একটা হচ্ছে হিট ইঞ্জিন স্টেটমেন্ট, যেটা আমি বলেছি, এটা স্ট্রিক্টলি একদম বলে দেওয়া আছে এমন হিট ইঞ্জিন। এখন কোশ্চেন হচ্ছে হিট ইঞ্জিনটা কী? হিট ইঞ্জিনটা হচ্ছে একটা ডিভাইস, থার্মাল ডিভাইস, যেটা হিটটাকে ওয়ার্কে কনভার্ট করবে। হিটটাকে আমরা ওয়ার্কে কনভার্ট করব, কারণ আমাদের মেন উদ্দেশ্যটা হচ্ছে, আমরা তো থার্মাল নিয়ে ডিসকাস করছি, আমাদের মেন উদ্দেশ্যটাকে আমরা কিন্তু ওয়ার্কটাকে পাওয়া। আর যতক্ষণ না আমরা থার্মাল পাওয়ার ইঞ্জিনিয়ারিং আমরা ডিসকাস করছি, যতক্ষণ না আমরা ওয়ার্ক পাবো ততক্ষণ আমরা ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারবো না। ওয়ার্কটা আমাদের খুবই জরুরি, কারণ আমাদের ইলেকট্রিসিটি প্রডিউস করতে গেলে আমাদের জেনারেটর ঘোরাতেই হবে, আর জেনারেটর ঘোরাতে গেলেই আমাদের ওয়ার্ক দিতেই হবে, তাই না কি? তাহলে আমাদের ওয়ার্কটাকে আমাকে পেতেই হবে। সেই ওয়ার্কটা পেতে গেলে আমার একটা ইঞ্জিন দরকার, তার নাম হচ্ছে হিট ইঞ্জিন। হিট ইঞ্জিন যেটা হিটকে কনভার্ট করবে ওয়ার্কে। আচ্ছা, আর সেকেন্ড স্টেটমেন্টটা কি ছিল? এটা হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট লর সেকেন্ড স্টেটমেন্টটা বলেছে যে এটা এইভাবে, এখন ফার্স্ট স্টেটমেন্ট বলা হয়েছে, ফার্স্ট স্টেটমেন্ট এখনও কমপ্লিট করতে পারিনি আমি। সেটা বলা হয়েছে এমন কোনো হিট ইঞ্জিন নেই যেটা একই টেম্পারেচারে থেকে হিট নেবে, নিয়ে কাজ প্রডিউস করবে, আবার সেই টেম্পারেচারে গিয়ে হিটটা রিজেক্ট করবে। একটা জিনিস এখানে আমরা পেয়ে থাকি, গ্রেড অফ এনার্জি। হিটটাকে আমরা সবসময় লো গ্রেড বলে থাকি, আর ওয়ার্কটাকে আমরা সবসময় হাই গ্রেড বলে থাকি থার্মোডাইনামিক্সের ভাষায়। কমপ্লিট কনভার্সন অফ হাই গ্রেড এনার্জি টু লো গ্রেড এনার্জি ইজ পসিবল। যেমন 100 জুল অফ ওয়ার্ক আমি যদি কমপ্লিটলি হিটে কনভার্ট করতে পারি, 100 জুল অফ হিট পাবো। কিন্তু যখন আমি লো গ্রেড এনার্জি 100 জুল অফ হিট, উই ক্যানট কনভার্ট ইট 100 জুল অফ ওয়ার্ক। কিছু হিট আমাকে ত্যাগ করতে হবে। যেমন আমি কিছু, মানে ভালো কিছুই, যেমন আমি বলছি, আপনি বুঝতে পারবেন, মোস্ট অফ দ্য ইঞ্জিন আমি দেখি, হিট ইঞ্জিন খুব বেশি হলে 35 to 40% এর কনভার্সন রেট। তার মানে কি, আমি যদি 100 কিলো জুল অফ হিট দিই, তার থেকে আমি খুব বেশি হলে 40 কিলো জুল অফ ওয়ার্ক পাবো। 60 কিলো জুলকে আমার ওয়ার্কটাকে আমরা নষ্ট করতে হচ্ছে আমাকে, ঠিক আছে? তো এই যে হিটটা যখন আমি নিচ্ছি, ইঞ্জিনকে আমার হিট দিতে হবে, যে টেম্পারেচারে আমি হিট দেব,
আর কিছু পরিমাণ হিট আমাকে রিজেক্ট করতে হবে, সেই টেম্পারেচার আমি যদি হিট রিজেক্ট করি তাহলে কিন্তু আমার ইঞ্জিন কাজ করবে না। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট স্টেটমেন্ট। মানে আমাকে হাই টেম্পারেচার থেকে হিট নিতে হবে আর লো টেম্পারেচারকে হিটটা ছাড়তে হবে, তবে গিয়ে ইঞ্জিন কাজ করবে। একই টেম্পারেচার থেকে হিট নেবে আর হিট ছাড়বে, তাহলে কিন্তু আমার ইঞ্জিনটা কাজ করতে পারবে না। আমরা খুব সংক্ষেপে আমরা সেকেন্ড স্টেটমেন্টও জানবো, তার সঙ্গে আমরা বাকি যে লসগুলো আছে খুব সংক্ষেপে আপনার কাছে জানবো, একটু ঠিক, জানার ঠিক, চেষ্টা ঠিক, করছি। ঠিক। সেকেন্ড স্টেটমেন্টটা খুব তাড়াতাড়ি বলে ফেলুন। হ্যাঁ, শিওর। এবার সেকেন্ড স্টেটমেন্টে যেটা বলেছে এটা হচ্ছে হিট পাম্প। এমন কোনো ডিভাইস নেই যে লো টেম্পারেচার থেকে হিট হাই টেম্পারেচারে পাঠাবে। আমরা সাধারণত কী জানি, হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারে যায় স্পন্টানিয়াসলি, কিন্তু এমন কোনো ডিভাইস নেই বা যন্ত্র বা মেশিন নেই যেটা লো টেম্পারেচার থেকে হিট হাই টেম্পারেচারে পাঠাবে উইদাউট প্রডিউসিং এনি এফেক্ট। তার মানে কি, লো টেম্পারেচার থেকে হিট যদি আমি হাই টেম্পারেচারে পাঠাতে যাই তাহলে আমাকে কিছু করতে হবে, এমনি এমনি যাবে না। এই কথাটাই সেকেন্ড স্টেটমেন্ট বলেছে। কী করতে হবে, আমাকে ওয়ার্ক দিতে হবে, তবে গিয়ে আমি লো টেম্পারেচার থেকে হিট হাই টেম্পারেচারে দেবো। এক্সাম্পল একটা দিয়ে দিই, আরও ভালো বুঝতে পারবেন। যেমন ধরুন, আমরা এটা গ্রীষ্মকাল, অনেকেই আমরা এসি ইউজ করে থাকি, অফিসে বাড়িতে এসি ইউজ করে থাকি। তার মানে কি, আমাদের ঘরটাকে ঠান্ডা করতে হবে, ঘরের টেম্পারেচার লো, ঠিক আছে, কিন্তু আমরা যখন মানুষ বাস করি ওখানে তো হিট আমরা দিয়ে ছেড়ে দিই। এই হিটটাকে আমরা ঘর থেকে বার করতে হবে। কোথায় বার করতে? অ্যাম্বিয়েন্টের টেম্পারেচার বেশি। তাহলে দেখুন, লো টেম্পারেচার থেকে হিট আমরা অ্যাম্বিয়েন্ট চার্জ করি, কিন্তু এমন কোনো ডিভাইস অটোমেটিক করতে তো পারবে না। আমাদের কি করতে হবে, একটা কম্প্রেসার লাগানো থাকে যেটা ওয়ার্ক দেয়, যে ওয়ার্কটা দেওয়ার জন্য আমাদের হিট কি করছে, ভিতর থেকে নিয়ে লো টেম্পারেচার থেকে নিয়ে হাই টেম্পারেচারে ছাড়ছে। এটাই হচ্ছে সেকেন্ড স্টেটমেন্ট। আচ্ছা, উইদাউট প্রডিউসিং নো ইফেক্ট, এটা পসিবল নয়। আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড স্টেটমেন্ট। আমরা যদি থার্ড লর ক্ষেত্রে যদি চলে যাই তাহলে সেটা আমরা কি বলবো? আচ্ছা, থার্ড ল তো অ্যাকচুয়ালি থার্ড ল যখন আমরা ডিসকাস করব, আমরা একটু ক্লোসিয়াস স্টেটমেন্ট একটু ডিসকাস করতে হবে। তো থার্ড ল যখন আমরা ডিসকাস করতে যাচ্ছি, দেখেন, ক্লোসিয়াস হচ্ছে এমন একজন সায়েন্টিস্ট। উনি বলেছেন, যদি আমরা কনস্ট্যান্ট প্রেসারে, আমি একটু ভুল বলছি, কনস্ট্যান্ট চার্লস সায়েন্টিস্ট চার্লস বলেছেন। ক্লোসিয়াস আমি বলে ফেললাম, সেকেন্ড ল চার্লসের কথা বলছি আমি। এটা যে প্রেসার যদি কনস্ট্যান্ট থাকে, প্রেসারটা যদি আমি কনস্ট্যান্ট রেখে দিই, কোনো গ্যাস তার টেম্পারেচার যদি আমি বাড়াই বা কমাই, তার ভলিউম বাড়বে বা কমবে, এটা স্বাভাবিক। প্রেসারটা যদি কনস্ট্যান্ট রেখে দিই, যদি আমি হিট দিই, তাহলে গ্যাসটা বাড়বে, ভলিউম বাড়বে অথবা কমবে। উনি একটা এক্সপেরিমেন্টে দেখিয়েছিলেন, যদি আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড যদি আমরা টেম্পারেচারে কোনো গ্যাস নিই, এবার আস্তে করে যদি আমি 1 ডিগ্রি সেন্টিগ্রেড আমি যদি তার টেম্পারেচার কমাই, তাহলে -1 চলে গেল, তার ভলিউম কমে যাবে। কত ভলিউম কমবে? ইনিশিয়াল যা ভলিউম তার 1/273 পার্ট কমে যাবে। তার মানে 1 ডিগ্রি কমালে তখন ভলিউমটা কত কমছে? ভলিউমটা কত হচ্ছে? ভি মাইনাস ইনিশিয়াল ভলিউম যদি ভি হয়, V-V/273। এটাই হচ্ছে আমার। তাহলে আমি যদি টেম্পারেচার কমাতে থাকি, তাহলে একসময় আমি যদি -273 ডিগ্রি করে দিই, তাহলে V-V/273 ডিভাইডেড বাই 273 চলে আসছে। তাহলে আলটিমেটলি আমার 0 হয়ে যাচ্ছে, ভলিউম 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা গ্যাস নিয়ে শুরু করছিলাম একটা। আচ্ছা, এই যে 0 কথা বললেন, সেটাই কি পরম শূন্য তাপমাত্রা? আমি ওটাই যাচ্ছি, ওটাই থার্ড ল আসছে, এটাই তো থার্ড ল আমরা ডিসকাস করব। তো এবার যখন আমরা যাচ্ছি, দেখছি একটা মেটার, এটা আমরা এয়ার নিয়ে কাজ করছি, এটাকে যখন আমি -273 তার ভলিউম 0, কোনো মেটারের যার একটা ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে, সে কখনো ভলিউম 0 হতে পারে না। তাহলে কি চার্লস ভুল বলেছিলেন? না, চার্লস ঠিকই বলেছিলেন। চার্লসের যে লটা গ্যাস বলেছিলেন, উনি গ্যাস নিয়ে ডিল করতে, গ্যাসের কথাই বলেছিলেন। তার মানে যখনই ওটা আমরা 0 ডিগ্রি চলে গেলাম, তখন ওটার গ্যাস নেই, ওটা অন্য কিছু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা থার্ড ল একটা আইডিয়া পেয়ে গেছি। থার্ড লটা কী বলছে? অ্যাট অ্যাবসলিউট 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, মানে পরম শূন্যতা যেটা আপনি বললেন, ওটা হচ্ছে 0 কেলভিন। তো এই টেম্পারেচার যদি আমরা যাই, যে এন্ট্রপি একটা হচ্ছে প্যারামিটার, যেটা হচ্ছে থার্মোডাইনামিক প্যারামিটার অফ এ সিস্টেম ইজ 0। এন্ট্রপি অফ এ সিস্টেম ইজ 0, অফ এ পারফেক্ট ক্রিস্টাল ইজ 0। বলেছে যে এন্ট্রপি অফ এ পারফেক্ট ক্রিস্টাল অ্যাট অ্যাবসলিউট 0 কেলভিন ইজ 0। এবার কথা হচ্ছে এন্ট্রপিটা কী জিনিস। এটা কিন্তু এন্ট্রপিটা সেকেন্ড ল থেকে আমরা পেয়েছি।
ফার্স্ট ল থেকে আমি বললাম ইন্টারনাল এনার্জি কথাটা পেয়েছি, সেকেন্ড ল থেকে একটা প্রপার্টি আমরা পেয়েছি যেটা হচ্ছে নাম হচ্ছে এন্ট্রপি। এন্ট্রপি কিন্তু একটা থার্মোডাইনামিক্সের বৈশিষ্ট্য, যেটা বলছিলেন বৈশিষ্ট্য কি, আমাদের তিনটে বেসিক বৈশিষ্ট্য আছে, প্রেসার, টেম্পারেচার, ভলিউম। তাছাড়াও কিছু কিছু বৈশিষ্ট্য আমরা মানুষ যারা ইঞ্জিনিয়ার্স তারা আমরা কিন্তু ডেভেলপ করে ফেলেছি। সেটা হচ্ছে কি, এন্ট্রপি তার মধ্যে একটাই, এনথ্যালপি একটাই, এগুলো আমরা আমরা আমাদের তৈরি হিউম্যান বিং তৈরি করে ফেলেছি। সেটা কীভাবে হচ্ছে, এন্ট্রপিটা হচ্ছে ডিসঅর্ডারনেস মানে প্রবণতা। আপনি যখন একটা চিনি জলে দিয়ে দেবেন, দেখবেন চিনিটা ডিজলভ হয়ে যাচ্ছে, এটাকে বলে ডিসঅর্ডারনেস। আপনি এটাকে ডিফিউজড হয়ে গেল, চিনিটা গুলে গেল, জলে দ্রবীভূত হয়ে গেল। তো এবারে যখন দেখবেন আমি যে এই যে চিনিটা যখন আপনি বলতে পারবেন যে চিনিটা আমি জল থেকে আলাদা করব, এটাকে তো সহজে হয়। তো এটা হচ্ছে নেচার সবসময় ডিসঅর্ডারনেসটাকে পছন্দ করে, সবসময় এটাকে ডিস্টারবেন্স তৈরি করার চেষ্টা করে। এটা ডিস্টারবেন্স। চিনি এবং জলের কারোর কিন্তু পার্সোনাল আইডেন্টিটি হারিয়ে ফেললো, চিনি ওর মধ্যে আছে, জলও ওর মধ্যে আছে, কারোর পার্সোনাল আইডেন্টিটি নেই। তো এটাই হচ্ছে নেচার, সবসময় কী করবে, সেটা আমাদের ডিসঅর্ডারনেস তৈরি করবে। এই ডিসঅর্ডারনেসের কীভাবে মাপবো, সেটা হচ্ছে আমাদের এন্ট্রপি যত বাড়বে এই ডিসঅর্ডারনেস তত বাড়বে। কিন্তু আমাদের লাইফটাকে অর্ডার হতে হবে, ডিসঅর্ডার হলে তো হবে না। তো সেটাই হচ্ছে বলছে, তো আমি কার রেসপেক্টে আমি ডিসঅর্ডারনেসটা বিচার করবো, এটা হচ্ছে থার্ড ল অফ থার্মোডাইনামিক্স। অ্যাবসলিউট 0 কেলভিনে, অ্যাবসলিউট 0 ডিগ্রি সেন্টিগ্রেড অর এটা -273 ডিগ্রি সেন্টিগ্রেড অর অ্যাবসলিউট কেলভিন 0 কেলভিন, সেখানে গিয়ে পারফেক্ট ক্রিস্টালের যে এন্ট্রপি হবে সেটা হচ্ছে 0, তার কোনো ডিসঅর্ডারনেস নেই, সেটা একদম অর্ডারলি আছে। এটাই হচ্ছে থার্ড ল। হ্যাঁ, আচ্ছা, এইগুলো আমরা তো অনেক ধরনের লসগুলো আমরা সম্পর্কে জানলাম, তাহলে বুঝতে পারছি যে থার্মোডাইনামিক্সের ক্ষেত্রে অনেকটাই অ্যাডভান্সমেন্ট হয়েছে। ভবিষ্যৎ সম্ভাবনাটা কি সেটা একটু বলুন। থার্মোডাইনামিক্স এমন একটা জায়গা, ভবিষ্যতে তো পুরোটাই এর খোলাই। শুরু হয়েছে থার্মোডাইনামিক্স দিয়ে, সভ্যতা শুরু হয়েছে থার্মোডাইনামিক্স দিয়ে। আজকের ফ্রম দ্য বিগিনিং অফ ডেভেলপমেন্ট অফ ফায়ার, যখন আদিম মানুষ যখন আগুন আবিষ্কার করতে শুরু করলেন, সেখান থেকেই আমাদের থার্মোডাইনামিক্সের যাত্রা শুরু। আজকের আমরা মহাকাশ বিজ্ঞানে চলে এসেছি, আজকের আমরা ইন্ডিয়া আজকে চাঁদে পাড়ি দিচ্ছে, আজকের আমাদের ইন্ডিয়া মঙ্গল গ্রহে পাড়ি দিচ্ছে। তো এই সবের পিছনে কিন্তু থার্মোডাইনামিক্স, আর কিছুই নয়। এই থার্মোডাইনামিক্সটা আমরা আজকের এই ডেভেলপ করতে পেরেছি বলে আজকের গোটা পৃথিবী আমাদেরকে চিনতে পারছে। তো এটা একটা ঘটনা, যে এটা হচ্ছে মডার্ন থার্মোডাইনামিক্স, যে কোন জায়গায় চলে গেছে আমাদের থার্মোডাইনামিক্স। আজকের আমরা যখনই কথা বলছি, মেনলি এই যে আজ ডেভেলপমেন্ট, এই রকেট টেকনোলজি, সব কিছু থার্মোডাইনামিক্স। এটা হচ্ছে ক্রায়োজেনিক ইঞ্জিন। আজকের ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল যেগুলো আমরা তৈরি করে থাকি বা প্রয়োজনে তৈরি করতে হচ্ছে নিজের ডিফেন্সের জন্য, কোনো দেশ তৈরি করছে, তো সেখানে দেখা যাচ্ছে যে ক্রায়োজেনিক ইঞ্জিনটা হচ্ছে সবথেকে বড় জিনিস। ক্রায়োজেনিক ইঞ্জিনটা কি, এটা পার্ট অফ ফিজিক্স। একটা ক্রায়োজেনিক ইঞ্জিনিয়ারিংটা কি, এটা পার্ট অফ ফিজিক্স হুইচ ডিলস উইথ লো টেম্পারেচার। যখন আমরা টেম্পারেচার -150-তে চলে যাব, তখন সেটা আমরা ক্রায়োজেনিক ইঞ্জিনিয়ারিংয়ে ঢুকে গেলাম। তখন সেখানে কি করতে পারি, তখন মোটামুটি আমরা সমস্ত লিকুইড ফুয়েলগুলো সলিড করে নিতে পারি, অথবা গ্যাসিয়াস ফুয়েলগুলো আমরা সলিড করে নিতে পারি। যেমন আমরা আজকের যে লিকুইড করে নিতে পারি, আমি গ্যাসিয়াসটাকে লিকুইড করে নিতে, যেমন আমরা যখন রকেট পাঠাই, আমাদের তো স্পেসে গিয়ে কোনো অক্সিজেন নেই, আর কম্বাসন তো অক্সিজেন ছাড়া হয় না। তাহলে আমাদের অক্সিজেনটাকে ক্যারি করতে হবে সঙ্গে করে। তাই অক্সিজেনটাকে ক্যারি করতে গেলে আমাকে কী করতে হবে, অক্সিজেনটাকে আমি যদি এয়ার হিসাবে নিই, আমি যদি গ্যাসিয়াস ফর্মে নিই, আমাদের হিউজ বড় জায়গা লাগবে। যদি আমরা লিকুইড করে নিই, তাহলে আমরা অনেক স্মল জায়গার মধ্যে আমি নিয়ে নিতে পারবো। তো এইসব ব্যাপারগুলো আমাদের থেকে থাকে। তো আজকে তো একটা বিশাল বড় এরিয়া যেখানে রিসার্চের আর কি, যে আচ্ছা, আমি সেই প্রসঙ্গে আসছিলাম, ত্রিপুরাতে কি এই থার্মোডাইনামিক্স নিয়ে কোনো রিসার্চ হচ্ছে? এনআইটিতে হচ্ছেই, কারণ এটা থার্মোডাইনামিক্স কোনো পার্টিকুলারলি কোনো একটা ডিপার্টমেন্টের নয়, এটা সবাইয়েরই। তো ফিজিক্স ডিপার্টমেন্টও করছে, কেমিস্ট্রি ডিপার্টমেন্টও করছে, মেকানিক্যাল ডিপার্টমেন্টও করছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টও করছে, বায়ো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টও করছে। অ্যাকচুয়ালি এটা আমরা থার্মোডাইনামিক্স যেটা বলছি, যে আমি থার্মোডাইনামিক্স রিসার্চ করছি, এটা বলাটা বোধ হয় খুব একটা সত্যি বলা হবে না, কারণ আমাদের থার্মোডাইনামিক্স অনেক বড় জায়গা। একটা পার্ট অফ থার্মোডাইনামিক্স নিয়ে রিসার্চ চলছে, আচ্ছা, আর ত্রিপুরাতে যে ধরনের থার্মাল পাওয়ার প্ল্যান্টসগুলো রয়েছে, সেটার সম্ভাবনা বা সেটার মধ্যে যে সুইটেবল কতটুকু? ত্রিপুরার তো দেখেন থার্মাল পাওয়ার প্ল্যান্ট যেগুলো আমরা কনভেনশনাল, আমরা তো টেকনিক্যালি অনেকটাই অ্যাডভান্সড হয়ে যাচ্ছে এবং নতুন নতুন প্রযুক্তি
প্রত্যেক দিনই জুড়ে যাচ্ছে। চলে তো সেই ক্ষেত্রে ত্রিপুরার মধ্যে সেটা কতটুকু সম্ভব আগামী দিনে ত্রিপুরার- আমাদের চাহিদাগুলোকে পূরণ করার ক্ষেত্রে? ত্রিপুরা তো আমার মনে হয় পার্সোনালি ত্রিপুরা তো পাওয়ার জেনারেশনে একটা লিডিং পার্ট নিতে পারে ইন্ডিয়ার। একটাই কারণ এখানে গ্যাসিয়াস ফুয়েলটা আছে। গ্যাসিয়াস ফুয়েলটা আমাদের এখানে পাওয়া যায়, যেটা আমাদের বাইরে থেকে আমাদের ইম্পোর্ট করতে হচ্ছে না। সেই জায়গা থেকে দেখতে গেলে যে ত্রিপুরার প্রবাবিলিটি অফ ফিউচারটা অনেক বেশিভাবে প্রসপেক্ট আছে এ ইন্ডিয়াকে সাপ্লাই দিতে পারে। নট অনলি ত্রিপুরা, এটা ইন্ডিয়াকেই আরও বেশি সাপ্লাই, আরও কাছাকাছি আরও স্টেটকে সাপ্লাই দিতে পারে। এরা ইকোনমিক্যালি আরও বেশি ভায়াবল হবে বিকজ অফ অ্যাভেলেবিলিটি অফ গ্যাসিয়াস ফুয়েল। জেনারেলি আমরা সাধারণত কী করে থাকি, যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট, যেটা আমরা কনভেনশনাল থার্মাল পাওয়ার প্ল্যান্ট যেটা আমরা করে থাকি, সেটা আমরা ইউজ করি ফুয়েল, এটা হচ্ছে আমরা কোল হিসেবে ইউজ করি ফুয়েল, কয়লাটাকে। কিন্তু ওই কোল যখন আমরা বার্ন করি, ওই কোলটাকে পলিউট করে দেয়, আমাদের সোসাইটিকে পলিউট করে দেয়। কীভাবে পলিউট করে, যে যখন এই কোলটাকে আমরা যখন ব্যবহার করি, সেটাকে আমাদের ডাস্ট করতে হয়, ডাস্ট করতে হয় এবং বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে হ্যাঁ, যেতে dust হয়, করতে যেটা হয়। হয়তো বা এই ডাস্টের পরিবেশ বান্ধব এতটাই ডাস্ট করতে হয় যে আমরা যে কসমেটিক পাউডার ইউজ করি তার যে গ্রেন সাইজ তার থেকেও ছোট, হুম। যখন একটা কম্বাসনের জন্য, সুবিধার জন্য। কিন্তু যখন আফটার কম্বাসন ওটা অ্যাশ তৈরি হয়ে যায়, সেই অ্যাশটাকে আমরা কী করি, চিমনি দিয়ে বার করে দিই। যে চিমনিটা যখন বার করি, সেই অ্যাশটা কিন্তু সাসপেন্ডেড ওয়েতে, অ্যাকচুয়ালি কিছু অ্যাশটাকে আমরা রিডিউস করার চেষ্টা করি, একবার ইএসপি, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর। আমাদের হাতে আর বিশেষ সময় নেই। আচ্ছা আচ্ছা আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আচ্ছা, এসেছি। যারা লার্নার্স, আচ্ছা। যারা এই ফিল্ডে কাজ করতে চায় ঠিক ঠিক। বা কিছু একটা করতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি কিছুটা বলুন। তো আমার একটাই মেসেজ, যারা লার্নার বা যারা এই অনুষ্ঠানটা আমরা দেখছি, আমরা যারা দেখছেন বা যারা শুনছেন, তো আমাদেরকে একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের বাস্তব জীবনের প্রত্যেকটাই মুহূর্তে আমাদের থার্মোডাইনামিক্স কাজে লাগে। তো একটু আমাদের থার্মোডাইনামিক্স শিখে নেব সব সময়ের জন্য, আমাদের কেন ঘটছে এটা আমরা দেখে নেব, তাহলে বুঝতে পারবো থার্মোডাইনামিক্সটা কীভাবে কাজে লাগছে। আর একটা বড় প্রসপেক্ট আছে থার্মোডাইনামিক্সে, কারণ পাওয়ার প্ল্যান্ট, থার্মাল পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট ত্রিপুরাতে চলে এসছে অলরেডি, বড়মুড়াতে চলে এসছে, আরও কয়েকটা জায়গায় আসার সম্ভাবনা আছে। আমাদের ওএনজিসি উদ্যোগ নিয়েছে যে কিছু কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট, যেটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট এবং গ্যাস পাওয়ার প্ল্যান্ট কম্বাইন করে তৈরি করার জন্য আরও কিছু পাওয়ার প্ল্যান্ট হবে। এখানে প্রচুর প্রসপেক্ট আছে, যেখানে চাকরি বাকরি আমরা পেতে পারি, চাকরি আমাদের অনেক সুযোগ সুবিধা করে দিতে পারে। তো নিউ জেনারেশনের জন্য একটা অপরচুনিটি খুলে যাবে। তো আমরা যদি এটাকে যদি একটু পড়াশোনা করতে পারি, এটাকে নিয়ে এটাকে যদি শিখতে পারি, এটাকে যদি সাবজেক্টটাকে যদি ভালো জানতে পারি, তাহলে আমাদের এটা জব অপরচুনিটি খুলে যাবে। সুতরাং আমি রিকোয়েস্ট করবো প্রত্যেককেই লার্নারকে এটা সাবজেক্টটাকে শিখে রাখা অ্যাটলিস্ট, যাতে করে এটা তাদের কাজ করতে সুবিধা হয় ইন ফিউচারে। অনেক অনেক কৃতজ্ঞতা আমাদের স্টুডিওতে আসার জন্য। তার সঙ্গে ধন্যবাদ জানাই আপনাদেরকেও, যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই কোভিড বিধি মেনে চলবেন। সবাইকে নমস্কার। নমস্কার।